আচ্ছা, কথা হচ্ছে যে এইখানে দুইটা ব্লকের ম্যাথ আছে। এখন কোশ্চেন হচ্ছে যদি এই দুইটা ম্যাথ এমসিকিউতে আসে তাহলে ঝটপট মাত্র 1 মিনিটের মধ্যে তোমরা এটা কিভাবে করবা। সো এই ভিডিওতে প্রথমে আমি তোমাদেরকে শর্টকাট শেখাবো যে কিভাবে এই ম্যাথগুলো করতে হয়। কিন্তু এটা দেখে আবার ভাইবো না যে এটা হচ্ছে একটা ম্যাথের ক্লাস বা শর্টকাট কোনো ট্রিক্সের ক্লাস। এটা হচ্ছে টোটালি থিওরি ক্লাস, অর্থাৎ এই শর্টকাটটা দেখানোর পেছনে, এই শর্টকাটটা কিভাবে আসছে তার পেছনে কিছু ইন্টারেস্টিং থিওরি আছে। যেমন ইন্টারনাল ফোর্স, অভ্যন্তরীণ বল, তারপরে এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বলের কিছু ইন্টারেস্টিং থিওরি আছে, সেগুলো নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। তো প্রথমে চলো আমি শর্টকাটটা তোমাদেরকে দেখাই অনলি ফর এমসিকিউ। তো খেয়াল করে দেখো যে এইখানে তোমাদের ব্লক দেওয়া আছে অ্যান্ড এদের উপরে কিছু ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তাই না? অ্যান্ড খেয়াল করে দেখো যে ডান দিকে ফোর্সটা বেশি 10 নিউটন, ডান দিকে 20 নিউটন, আর বাম দিকে ফোর্স হচ্ছে কম। তো বাই কমন সেন্স আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে এই বস্তুটা যাবে ডান দিকে, এই বস্তুটাও ডান দিকে, এবং এই বস্তুটাও যাবে হচ্ছে ডান দিকে। এখন এদের ত্বরণ কত হবে? খেয়াল করে দেখো যে সবগুলা বস্তু কিন্তু একটা সুতা দ্বারা কানেক্টেড। এই জন্য আমরা খুব সহজেই বলতে পারি যে তিনটা বস্তুই যেহেতু সুতা দ্বারা কানেক্টেড, তিনটা বস্তুই একই সাথে ডান দিকে মুভ করবে, অ্যান্ড দ্যাটস ওয়াই তিনটা বস্তুর ত্বরণও কিন্তু হবে সেম। ত্বরণ সেম হবে কারণ তিনটা বস্তু একই সাথে কানেক্টেড, একই সাথে ডান দিকে মুভ করবে। অ্যান্ড এমসিকিউতে দিয়ে দিল এই ত্বরণটার মানই তোমরা বের করো, তাহলে তোমরা কি করবা? সো এটা করা একদমই ইজি। তোমরা জাস্ট এম এ ইজ ইকুয়াল টু এফ বা এফ ইজ ইকুয়াল টু এম এ এই ফর্মুলাটা লিখবা, যেখানে এমটা কি হবে? এমটা হবে হচ্ছে এই টোটাল ভর, অর্থাৎ এখানে কয়টা বস্তু আছে, 1 2 3, সবার ভরকে তুমি যদি যোগ দিয়ে দাও তাহলে হবে হচ্ছে টোটাল ভর। অ্যান্ড সবগুলো ত্বরণ দেখো এ, সেটা তুমি এইখানে লিখলা। এখন ফোর্সটা কিভাবে লিখবা? দেখো আমরা জানি যে এই ফোর্সটা হচ্ছে লব্ধি বল, তাই না? এফ ইজ ইকুয়াল টু এম এ, যে সূত্রটা আছে এখানে এফ কিন্তু অ্যাকচুয়ালি লব্ধি বল। অর্থাৎ এখানে 3 4টা ফোর্স যাই থাকুক না কেন, সবগুলোকে যোগ বিয়োগ করে আমাদের এখানে বসাতে হবে। এখন দেখো তো এখানে কয়টা ফোর্স আছে, 1 2 এবং 3টা ফোর্স আছে। তো সবগুলো ফোর্সকে আমি এই জায়গায় লিখলাম। এখন কাজ কিন্তু শেষ হয় না, আমাদের কিছু প্লাস মাইনাস দিতে হবে। খেয়াল করে দেখো আমরা ত্বরণের ডিরেকশনে কোন ফোর্সগুলো আছে সেটা নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি ত্বরণ ডান দিকে, F1ও ডান দিকে, তাই F1-এর আগে আমি বসাবো হচ্ছে প্লাস। ঠিক একইভাবে ত্বরণ ডান দিকে, F2ও ডান দিকে, তাই F2-এর আগে বসাবো আমি প্লাস। কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি যে ত্বরণ ডান দিকে কিন্তু F3 আবার বাম দিকে, একটা আরেকটার বিপরীত দিকে হওয়ায় F3 এর আগে আমি বসাবো মাইনাস। সো কনসেপ্টটা একদমই ইজি। ত্বরণের ডিরেকশনে ফোর্স থাকলে আমি বসাবো প্লাস, এবং ত্বরণের বিপরীত দিকে ফোর্স থাকলে আমি বসাবো মাইনাস। অ্যান্ড দেখো খুবই সহজে তোমাদের ত্বরণটা বের হয়ে গেল। সো এটা আমি তো, আমার তো একটু এক্সপ্লেন করার জন্য টাইম লাগছে, কিন্তু তোমরা কিন্তু যদি এটা প্র্যাকটিস করো মাত্র 1 মিনিটের মধ্যে, 1 মিনিট না 30 সেকেন্ডের মধ্যে তোমরা ত্বরণের মানটা বের করে ফেলতে পারবা। এখন যেটা বললাম যে এই শর্টকাটটার পেছনে কিন্তু অনেক ইন্টারেস্টিং থিওরি আছে, সিস্টেম, এক্সটার্নাল ফোর্স, ইন্টারনাল ফোর্স, সেগুলো নিয়ে আমরা প্রথমে কথা বলি, তারপরে আমরা এই ম্যাটটাতে আসি। সো প্রথমেই চলো তোমাদেরকে আমি সিস্টেম নিয়ে কথা বলি। সো সিস্টেম বিষয়টা কি, ধরে নাও যে এটা হচ্ছে একটা সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, এবং এটাকে নিয়ে তুমি মহাকাশে গেছো বা যেখানেই যাও, ওটা তেমন ইম্পর্টেন্ট না। অ্যান্ড এর পেছনে এর ভেতরে দেখো বিভিন্ন গ্যাস আছে, তাই না? এর ভেতরে বিভিন্ন গ্যাস আছে। এখন তোমার ইচ্ছা হয়েছে যে এই যে এর ভেতরে যে গ্যাস আছে, তুমি এই গ্যাসের প্রেসার বের করবা, অথবা আয়তন বের করবা, অথবা তাপমাত্রা, অথবা ফোর্স বের করবা, কিছু একটা বের করবা। তুমি কাকে নিয়ে অ্যানালাইসিস করতে চাও? তুমি এই গ্যাসকে নিয়ে অ্যানালাইসিস করতে চাও। অর্থাৎ তুমি যেহেতু এই গ্যাসকে নিয়ে অ্যানালাইসিস করতে চাও, তাই এই গ্যাসটাই হয়ে যাবে এখন পদার্থবিজ্ঞানের ভাষায় সিস্টেম। অর্থাৎ সিস্টেম হচ্ছে এমন একটা এমন একটা কিছু যেটা নিয়ে তুমি কনসার্নড, যার উপরে তুমি পদার্থবিজ্ঞানের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে চাও, সেটাকেই তুমি ধরে নিবা সিস্টেম। অর্থাৎ সিস্টেম কিন্তু ধরার স্বাধীনতা তোমার আছে, তুমি যাকে সিস্টেম ধরবা সেটাই হচ্ছে সিস্টেম। এখন চলো আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলি। এক হচ্ছে বাহ্যিক ফোর্স এবং আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ ফোর্স। এই যে এই সিস্টেমের ভেতরে দেখো তো বিভিন্ন গ্যাস আছে, তাই না? এই গ্যাসগুলো একে অপরের সাথে মারামারি করতেছে, এ একে ফোর্স প্রয়োগ করতেছে, এ একে ধাক্কা দিচ্ছে, এ একে ধাক্কা দিচ্ছে। তারপর এইখানে একটা গ্যাস দেয়ালের উপরে ধাক্কা দিচ্ছে, এখানে একটা গ্যাস হয়তো দেয়ালের উপরে ধাক্কা দিচ্ছে। এরকম গ্যাসের যে অনুপরমাণুগুলো আছে একে অপরের সাথে মারামারি করতেছে, এখানে অসংখ্য ফোর্স আছে আসলে ভেতরে। এই যে ভেতরে যে ফোর্সগুলো দেখতেছ, একটা সিস্টেমের ভেতরে যে ফোর্স, এটাকেই বলা হয় হচ্ছে অভ্যন্তরীণ বল।
অর্থাৎ অভ্যন্তরীণ বল হচ্ছে কোনো একটা সিস্টেমের ভেতরে বা অভ্যন্তরে যে বলগুলো থাকে সেটাকে বলা হয় অভ্যন্তরীণ বল। এবং বাহ্যিক বল তো বুঝতেই পারতেছো, তো হোয়াট ইজ বাহ্যিক বল? সিস্টেমের বাইরে থেকে যদি কেউ একজন বল প্রয়োগ করে, লেটস সে তুমি একটা ধাক্কা মারলা এই সিস্টেমের ওপর বা এই সিলিন্ডারের উপর একটা ধাক্কা মারলা বাইরে থেকে, তাহলে এই এফটাই হচ্ছে বাহ্যিক বল। এখন কথা হচ্ছে কেন আমরা সিস্টেম পড়তেছি, অভ্যন্তরীণ বল এবং বাহ্যিক বল পড়তেছি, এটা তো আমাদের জানার বিষয়, তাই না? তো চলো আমরা ব্লক পুলিতে এই জিনিসটা অ্যাপ্লাই করি। সো লেটস সে এটা হচ্ছে মাটি, অ্যান্ড মাটির উপরে এরকম দুইটা ব্লক আছে। ওকে, অ্যান্ড এর উপরে ধরো তুমি বল প্রয়োগ করছো একটা 10 নিউটন, এফ ইজ ইকুয়াল টু 10 নিউটন। এটার ভর হচ্ছে m1 এবং এটার ভর লেটসে m2। এখন তুমি আসলে কি করতে চাও? তুমি লেটসে এর ত্বরণ বের করতে চাও, অর্থাৎ তুমি এই দুইটা ব্লকের ত্বরণ বের করতে চাও, এই সুতার ত্বরণ বের করতে চাও। তো এখন কথা হচ্ছে যে তুমি আসলে পদার্থবিজ্ঞানের ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও এই ব্লকের ওপর, এই ব্লকের ওপর, এবং মাঝখানে যে সুতা আছে তার ওপর। তাহলে তুমি কি করবা? এই পুরো জিনিসটাকে তুমি ধরে নিবা সিস্টেম, অর্থাৎ সিস্টেম ধরার স্বাধীনতা তোমার আছে। তুমি যাকে নিয়ে অ্যানালাইসিস করতে চাও, যার উপরে পদার্থবিজ্ঞানের ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও, তাকে তুমি ধরে নিবা সিস্টেম। অ্যান্ড বুঝতেই পারতেছো এই সিস্টেমকে বাইরে থেকে ধাক্কা দেওয়া হচ্ছে, তা এই এফটা হচ্ছে বাহ্যিক বল। সিস্টেমের বাইরে যত বল থাকবে সেটা হচ্ছে বাহ্যিক বল। তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ বল কোনটা? এই যে দেখো মাঝখানে তো সুতার মধ্যে একটা টান সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে, সরি, তাহলে আমরা বলতে পারি যে সুতার যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টে একটা টান সৃষ্টি হয়েছে লেটস সে টি, এবং এই পয়েন্টে একটা টান সৃষ্টি হয়েছে লেটস সে টি। খেয়াল করে দেখো তো, এই যে সুতার টান টি, এটা তো এই সিস্টেমের অভ্যন্তরে তৈরি হয়েছে, তাই না? এই জন্য এই টিটাকে বলা হয় হচ্ছে অভ্যন্তরীণ বল। এই টিটাকে বলা হয় হচ্ছে অভ্যন্তরীণ বল। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে সিস্টেমের ভেতরে সুতার টান সৃষ্টি হয়েছে, তাই এটাকে বলা হয় অভ্যন্তরীণ বল। আর বাইরে থেকে যদি ধাক্কা দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে বাহ্যিক বল। এখন তোমাদেরকে আমি দুইটা ইম্পর্টেন্ট লাইন বলবো, এটা অবশ্যই মাথায় রাখবা। এই যে এই দুইটা বস্তুর মধ্যে ইনক্লুডিং সুতার মধ্যে যে ত্বরণ সৃষ্টি হয়েছে, এই ত্বরণটা কে সৃষ্টি করছে? এ সৃষ্টি করলো কে? এ সৃষ্টি করলো কে? এই ত্বরণটা আসলে কে সৃষ্টি করলো? এর উত্তর হচ্ছে বাহ্যিক বল। সো এই কথাটা মাথায় রাখবা যে ত্বরণ সৃষ্টি করে বাহ্যিক বল। তাহলে অভ্যন্তরীণ বল কি করে? অভ্যন্তরীণ বল ত্বরণ সৃষ্টি করে না। তো এখানে লিখে দেই যে অভ্যন্তরীণ বল এ সৃষ্টি করে না। অভ্যন্তরীণ বল ত্বরণ সৃষ্টি করে না। আচ্ছা, এই ত্বরণটা আসলে কার ত্বরণ? এই ত্বরণটা হচ্ছে সিস্টেমের ত্বরণ, ঠিক আছে? তো সিস্টেমের বা সিস্টেমের ত্বরণ সৃষ্টি করে একমাত্র বাহ্যিক বল, কিন্তু অভ্যন্তরীণ বল সিস্টেমের ত্বরণ সৃষ্টি করে না। সো এই কথাটা খুবই ইম্পর্ট্যান্ট, অ্যান্ড আমি এখন এটা নিয়েই তোমাদেরকে পুরো ভিডিও ধরে এক্সপ্লেন করব কি কী জন্য যে বাহ্যিক বল সিস্টেমের ত্বরণ সৃষ্টি করে এবং অভ্যন্তরীণ বল সিস্টেমের ত্বরণ সৃষ্টি করে না। তো সেটার জন্য আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে, তাইলেই তোমরা বুঝতে পারবা। আমি তোমাদেরকে ম্যাথমেটিক্যালিও বুঝাবো, অ্যান্ড ভিডিও শেষে ইনটুইটিভলিও বুঝাবো যে কী জন্য এই ঘটনাটা ঘটে। সো লেটস সে এখানে দুইটা বস্তু আছে, এটা ধরলাম m1 এবং এটা ধরলাম m2। এইখানে ধরো f1 সমান সমান 20 নিউটন, এবং এইখানে আমি আরেকটা ফোর্স দিয়ে দিলাম, ধরো f2 সমান সমান 5 নিউটন। তাহলে এই ত্বরণটা, আচ্ছা খেয়াল করে দেখো তো যে আম, এই যে কোন বলটা বড়, এই ডান পাশের ফোর্সটা বড়, তাই না? আর বাম পাশের ফোর্সটা ছোট। তাই আমরা খুবই কমন সেন্স অ্যাপ্লাই করে বুঝতে পারছি যে এই বস্তুটাও ডান দিকে যাবে এবং এই বস্তুটাও ডান দিকে যাবে। অ্যান্ড সুতা দ্বারা যেহেতু কানেক্টেড, তাই দুইটা বস্তু একই সাথে ডান দিকে মুভ করবে। প্রথমটা ত্বরণ হবে এ এবং দ্বিতীয়টা ত্বরণ হবে সেম এ। অ্যান্ড কোশ্চেনে এই এ এর মানটাই বের করতে হবে। তো এখন যদি সৃজনশীলে আসে, তাহলে তোমরা এই ম্যাথটা কিভাবে করবা সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেই। সো খেয়াল করে দেখো, আমি এম এ ইজ ইকুয়াল টু এফ। এখন এই ফর্মুলাটা, এর আগের বার আমি কি করছিলাম সেটা ভুলে যাও। এখন আমি এই ফর্মুলাটা কি করব? প্রতিটি বস্তুর ওপর অ্যাপ্লাই করব, প্রতিটি বস্তুর ওপর।
এখানে কয়টা বস্তু আছে? এখানে দুইটা বস্তু আছে। তাই এই ফর্মুলাটা আমি প্রতিটি বস্তুর উপর অ্যাপ্লাই করব। তো চলো প্রথম বস্তুর উপরে আমরা অ্যাপ্লাই করি। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বস্তুর উপর বাম পাশে একটা ফোর্স আছে এবং ডান পাশে আছে হচ্ছে সুতার টান টি। সো প্রথম বস্তুর উপরে যদি এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি তাহলে প্রথম বস্তুর ভর আমরা লিখলাম, অ্যান্ড এই এফটা হচ্ছে অ্যাকচুয়ালি লব্ধি বল, অর্থাৎ দুই তিনটা ফোর্স যাই থাকুক না কেন আমরা সবগুলা ফোর্সকে যোগ বিয়োগ করে এখানে বসাবো। সো দেখো 1 নং বস্তুর উপরে একটা বল হচ্ছে টি এবং আরেকটা বল হচ্ছে F2। সো টি এবং F2কে আমি এখানে লিখলাম। এখন দেখতে পাচ্ছি ত্বরণ ডান দিকে এবং সুতার টানও হচ্ছে ডান দিকে, তাই আমি এখানে বসাইলাম প্লাস। এবং ত্বরণ ডান দিকে, কিন্তু এই বস্তুর উপরে ফোর্স প্রয়োগ করা হচ্ছে বিপরীত দিকে, ত্বরণের বিপরীত দিকে হওয়ায় এখানে আমি বসালাম মাইনাস। সো এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন। এখন আমি 2 নং বস্তুর উপরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। যতগুলো বস্তু হবে ততগুলো ইকুয়েশন হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই 2 নং বস্তুর ওপরে একটা ফোর্স হচ্ছে F1 এবং আরেকটা ফোর্স হচ্ছে সুতার টান টি। এইটি এবং এইটি এর মান কিন্তু সেম। আর সো এখন দেখি আমি যে এই M2 এর উপরে একটা ফোর্স হচ্ছে F2 এবং আরেকটা ফোর্স হচ্ছে টি। আর আমরা দেখতে পাচ্ছি ত্বরণ ডান দিকে F1 ও ডান দিকে, আচ্ছা আমি F1 লিখতে হবে, সরি F2 না F1, এই ফোর্সটাতে F1। সো দেখতে পাচ্ছি ত্বরণ ডান দিকে F1 ও ডান দিকে, তাই বসাবো প্লাস, অ্যান্ড ত্বরণ আর সুতার টান বিপরীত দিকে হওয়ায় আমি বসাবো এখানে মাইনাস। এই হচ্ছে আমার 2 নং ইকুয়েশন। এখন আমি কি করব, দুইটা ইকুয়েশনকে যোগ করে দেব, অ্যান্ড দুইটা ইকুয়েশনকে যদি যোগ করে দেই তাহলে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটবে। সেটা হচ্ছে এইটি এবং এইটি দেখো একটা প্লাস এবং একটা মাইনাস হওয়ায় এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে। অ্যান্ড এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি ম্যাথটা শেষ করি, তারপরে তোমাদেরকে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি। সো এখন আমি এটা কমন নিব, তাহলে M1 প্লাস M2 সমান সমান F1 মাইনাস F2। সো এখান থেকে আমি পেলাম ত্বরণ হচ্ছে F1 মাইনাস F2 M1 প্লাস M2। সো খেয়াল করে দেখো এই ত্বরণটা নিয়ে একটু আমরা অ্যানালাইসিস করি। সো আমাকে তোমরা বলো, এই যে ত্বরণটা যে সৃষ্টি হইল, এই ত্বরণটা কেন সৃষ্টি হইল? নিশ্চয়ই F1 এবং F2 এর জন্য, কারণ ইকুয়েশনের ভেতরেই F1 আছে, ইকুয়েশনের ভেতরেই কিন্তু F2 আছে। অ্যান্ড F1 আর F2 কি? আমরা যদি এই পুরো জিনিসটাকে ধরে নেই সিস্টেম, তাহলে দেখো এইটা যেহেতু বাইরে থেকে বল প্রয়োগ করা হয়েছে তাই এটা বাহ্যিক বল, F2 ও বাইরে থেকে বল প্রয়োগ করা হয়েছে তাই এটা হচ্ছে বাহ্যিক বল। তার মানে আমরা কি বলতে পারি না যে ত্বরণ সৃষ্টি হয়েছে অনলি অ্যান্ড অনলি বাহ্যিক ফোর্সের জন্য? তার কারণ হচ্ছে F1 আর F2 হচ্ছে বাহ্যিক বল। সো দেখো মিলিয়ে দেখো যে ত্বরণের ইকুয়েশনে বাহ্যিক বলগুলো আসছে, এন্ড আমার এই লাইনটার সাথে তাহলে মিললো কিনা, যে পুরো সিস্টেমের যে ত্বরণ, এই পুরো সিস্টেমের ত্বরণ কিন্তু অ্যাকচুয়ালি এ, তাই না? দেখো পুরো সিস্টেমটাই এ ত্বরণের ডান দিকে যাচ্ছে। তো পুরো সিস্টেমের ত্বরণ সৃষ্টি করলো কে? উত্তর হচ্ছে বাহ্যিক বল। এটার কারণ কি? এই দেখো ইকুয়েশনের মধ্যে বাহ্যিক বল চলে আসছে। তাহলে অভ্যন্তরীণ বলের কি হইল? এই যে আমি যে এখানে লিখলাম যে অভ্যন্তরীণ বল সিস্টেমের ত্বরণ সৃষ্টি করে না। খেয়াল করে দেখো অভ্যন্তরীণ বল তো কাটাকাটি চলে গেল, অ্যান্ড এই জন্য ত্বরণের ইকুয়েশনে কোনো অভ্যন্তরীণ বল আসে নাই। সো অভ্যন্তরীণ বল, অভ্যন্তরীণ বল সিস্টেমের ত্বরণ সৃষ্টি করে না। সো আমি এটা এখানে লিখে দিলাম যে অভ্যন্তরীণ বল সিস্টেমের ত্বরণ সৃষ্টি করে না। সো আমি যদি এখন তোমাদেরকে মোরাল অফ দ্য স্টোরি বলি, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে আবার তোমরা প্যাচ লাগায়ও না। প্রথম কথা হচ্ছে বাহ্যিক যেই বল আছে সে ত্বরণ সৃষ্টি করে, কিন্তু অভ্যন্তরীণ বল যে আমি এইমাত্র বললাম যে ত্বরণ সৃষ্টি করে না, মানে অভ্যন্তরীণ বল যে ত্বরণ সৃষ্টি করে না, কার ত্বরণ সৃষ্টি করে না? এর উত্তর হচ্ছে পুরো সিস্টেমের কোনো ত্বরণ সৃষ্টি করে না। কারণ এই যে এখানে যে এ দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো সিস্টেমের ত্বরণ, এটা হচ্ছে পুরো সিস্টেমের ত্বরণ। অ্যান্ড পুরো সিস্টেমের ত্বরণ সৃষ্টিতে অভ্যন্তরীণ বলের কোনো ভূমিকা নেই। কিন্তু তোমাকে যদি বলা হয় যে এই M1-এর ত্বরণ সৃষ্টিতে অভ্যন্তরীণ বলের ভূমিকা আছে কিনা, এর উত্তর হচ্ছে হ্যাঁ। কারণ দেখো M1-এর এই জায়গাটা একটু মন দিয়ে শুনো, আমি একটু ঠান্ডা মাথায় বলি। M1-এর ত্বরণ সৃষ্টিতে অবশ্যই দেখো অভ্যন্তরীণ বলের ভূমিকা আছে, কারণ দেখো 1 নং ইকুয়েশনে কিন্তু সুতার টান আছে। M2-এর ত্বরণ সৃষ্টিতেও কিন্তু অভ্যন্তরীণ বলের ভূমিকা আছে, কারণ দেখো 2 নং ইকুয়েশনে কিন্তু সুতার টান আছে। সো এই বস্তু এবং এই বস্তুর ত্বরণ সৃষ্টিতে অবশ্যই অবশ্যই অভ্যন্তরীণ বলের ভূমিকা আছে। তাহলে অভ্যন্তরীণ বলের ভূমিকা নাই কোথায়? উত্তর হচ্ছে সিস্টেমের ত্বরণে। তো সিস্টেমের ত্বরণ সৃষ্টিতে
অভ্যন্তরীণ বলের কোনো ভূমিকা নেই। ওকে, সো এখন চলো আমরা উপরের এই যে ম্যাথটা আছে এটা এখন আমরা শর্টকাট দিয়ে করার চেষ্টা করি। আমি অন্য একটা ম্যাথ নিব। আচ্ছা, এই ম্যাথটা দিয়েই করি আগে। এটা কি ছিল? এটা ছিল M1 এবং এটা ছিল M2। এই ফোর্সটা হচ্ছে F1 আর এই ফোর্সটা হচ্ছে F2। মাঝখানে একটা সুতা আছে, এন্ড আমাকে বলছে যে এই দুইটা ত্বরণ বের করতে। তাহলে আমি কি করব? এই জিনিসটাকে আমি ধরে নিব সিস্টেম। সো আমি ধরে নিলাম এই জিনিসটা হচ্ছে সিস্টেম। অ্যান্ড এখন আমি একটা থিওরি জানি, যে এই থিওরিটা আমি জানি যে সিস্টেমের ত্বরণ সৃষ্টি করে কে? একমাত্র বাহ্যিক বল। তার মানে এখন আমি ওই যে এফ ইজ ইকুয়াল টু এম এ বা এম এ ইজ ইকুয়াল টু এফ, আগেরবার আমি এই ফর্মুলাটা একটা নির্দিষ্ট বস্তুর উপরে অ্যাপ্লাই করছিলাম। এখন এই ফর্মুলাটা আমি পুরো সিস্টেমের উপরে অ্যাপ্লাই করব। এখন আমি এই এফ ইজ ইকুয়াল টু এম এ পুরো সিস্টেমের উপরে অ্যাপ্লাই করব। তাহলে পুরো সিস্টেমের ভর কত? খেয়াল করে দেখো, পুরো সিস্টেমের ভর হচ্ছে M1 এবং M2 এর যোগফল। সো পুরো সিস্টেমের ভর আমি এখানে লিখলাম। এমটা কি? এমটা হচ্ছে পুরো সিস্টেমের ভর। এখন তোমাদের কোশ্চেন জাগতে পারে যে ভাই, এই সিস্টেমের ভেতরে তো সুতাও আছে, তাহলে আপনি কেন সুতার ভর এখানে লিখলেন না? এর উত্তর হচ্ছে, তোমাদের এইচএসসিতে ম্যাথ করার সময় তোমাদের ধরে নিতে হয় যে সুতার ভর খুবই ছোট, খুবই নগণ্য, নেগলিজিবল। অর্থাৎ এতটাই ছোট যে তুমি চাইলে সুতার ভরকে নেগলেক্ট করতে পারো। ধরে নাও যে এর ভর হচ্ছে 10 কেজি, এর ভর হচ্ছে 20 কেজি, আর সুতার ভর হচ্ছে মাত্র ধরো 5 গ্রাম। তাহলে বলো কোথায় গ্রাম আর কোথায় কেজি? তুমি কি চাইলে সুতার ভরকে নেগলেক্ট করতে পারবা না? তোমাদের এইচএসসি ম্যাথগুলোতে সুতার ভর সাধারণত নেগলেক্ট করা হয়। তো এই জন্য আমি সিস্টেমের ভরে সুতার ভর লিখি নাই। সিস্টেমের ত্বরণ হচ্ছে এ। এখন দেখো, আমরা জানি এফ মানে হচ্ছে লব্ধি বল। তো পুরো সিস্টেমের উপরে বাহ্যিক, আবার এফ মানে কি? এফ মানে হচ্ছে আবার বাহ্যিক বলও। আচ্ছা, ব্যাপারটা আমি একটু বোঝাই বলি। প্রথমত আমি বললাম যে এফ মানে হচ্ছে লব্ধি বল। তার মানে এই সিস্টেমের উপরে যত ফোর্স আছে সবগুলোকে আমি এখানে লিখব, F1 এবং F2। এরপর খেয়াল করে দেখো, আমি কি বলছিলাম একটু আগে, মানে তোমাদের অনেকে কোশ্চেন জাগতে পারে যে এই যে এইটার ভেতরে যে সুতার টান আছে সেগুলাকে আমি লিখবো নাকি না। তার কারণ হচ্ছে আমি লিখবো না, তার কারণ হচ্ছে এই ত্বরণটা কিন্তু সিস্টেমের ত্বরণ। অ্যান্ড একটু আগেই আমরা দেখলাম যে সিস্টেমের ত্বরণ সৃষ্টিতে বাহ্যিক বল কাজ করে কিন্তু অভ্যন্তরীণ বলের কোনো ভূমিকা নেই। তাই আমরা অবশ্যই যখন সিস্টেমের উপরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তখন এই ফোর্সটাকে অবশ্যই আমরা বাহ্যিক বল নিব। আমরা অভ্যন্তরীণ বল নিব না, কারণ অভ্যন্তরীণ বল সিস্টেমের ত্বরণ সৃষ্টিতে কোনো ভূমিকা রাখে না। দেখো, আমি ইম্পর্টেন্ট কথাগুলো বারে বারে বলতেছি, তাই বিরক্ত না হয়ে তোমরা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবা, ঠিক আছে? সো এই সিস্টেমের ত্বরণ সৃষ্টিতে বাহ্যিক বলের ভূমিকা, তাই বাহ্যিক বলটাকে আমি এখানে লিখলাম। এখন দেখো, ত্বরণ ডান দিকে, এই F1ও ডান দিকে, তাই আমি বসাইলাম এখানে প্লাস। এবং ত্বরণ হচ্ছে ডান দিকে, F2 বাম দিকে, তাই আমি এখানে বসাইছি মাইনাস। সো A ইজ ইকুয়াল টু F1 মাইনাস F2 ডিভাইডেড বাই M1 বাই M2। খেয়াল করে দেখো, এই জিনিসটা এবং এই জিনিসটা একদম সেম, মিলে গেছে। এই অ্যাপ্রোচেই করি অথবা এই অ্যাপ্রোচেই করি, মিলে গেছে। বাট আরেকটা রিমাইন্ডার, অবশ্যই এটা এমসিকিউতে করবা। সিকিউতে আসলে বা সৃজনশীলে আসলে কিন্তু এটা করো না। এখন একদম ভিডিওর প্রথমে যে আমি দেখাইছিলাম এই ম্যাথটা চলো আমরা করার চেষ্টা করি। সো ধরো M1 এর ভর হচ্ছে অনেক 50 কেজি, এবং M3 এর ভর ধরো মাত্র 5 কেজি। দেখা যাচ্ছে না হয়তো। সো M3 এর ভর হচ্ছে লেটস সে মাত্র 5 কেজি। তাহলে বোঝাই যাচ্ছে যে এই বস্তুটা আহ, তাহলে বোঝাই যাচ্ছে যে এই বস্তুটা অনেক ভারী এবং এই বস্তুটা অনেক হালকা। তার মানে এই বস্তুটাকে পৃথিবী টানতেছে হচ্ছে M1G বলে, এবং এই বস্তুটাকে পৃথিবী টানতেছে M3G বলে। বোঝাই যাচ্ছে যে এই বলটা, এই বস্তুটা যেহেতু ভারী, তাই এই টানটাও হবে বা এই অভিকর্ষ বলটাও হবে বেশি, এবং এই অভিকর্ষ বলটা হবে কম। যেহেতু এই বস্তুটা ভারী, তাই কমন সেন্সও বলতেছে যে পুরা সিস্টেমটা এইভাবে মুভ করবে। অর্থাৎ এই বস্তুটা নিচের দিকে মুভ করবে, এই বস্তুটা নিচের দিকে মুভ করবে, এই বস্তুটা ডান দিকে, এবং এই বস্তুটা উপরের দিকে মুভ করবে। অ্যান্ড সবাই যেহেতু সুতা দ্বারা কানেক্টেড, তাই এর ত্বরণ হবে এ, এর ত্বরণও হবে এ, এবং এর ত্বরণও হবে এ। সুতা দ্বারা কানেক্টেড থাকায় সবাই একই সাথে মুভ করতেছে, তাই ত্বরণগুলো হবে সেম। অ্যান্ড তোমাকে এই ত্বরণটা বের করতে বলছে এমসিকিউতে।
সো দেখা যাক এমসিকিউতে কিভাবে এই ম্যাথটা বের করা যায়। সো প্রথমে আমি এম এ ইজ ইকুয়াল টু এফ এই ফর্মুলাটা লিখব, অ্যান্ড এই ফর্মুলাটা আমি টোটাল সিস্টেমের ওপরে অ্যাপ্লাই করব। আর আমার সিস্টেম কি? আমার সিস্টেম হচ্ছে এই তিনটা ব্লক। আমার সিস্টেম হচ্ছে এই তিনটা ব্লক, এই তিনটা বস্তু এবং আমার যে সুতা। কারণ আমরা কি করতেছি, এই ব্লকটার ত্বরণ বের করার চেষ্টা করতেছি, এমনকি এই সুতাও তো মুভ করবে, এই সুতা বা দড়িগুলোর ত্বরণও আমরা বের করার চেষ্টা করতেছি। তাহলে আমাদের কি করতে হবে, এখন সিস্টেমের ভরটা এখানে লিখতে হবে। চোখ বন্ধ করে এখানে যত ভর আছে সবগুলাকে তুমি যোগ করে দিবা, টোটাল ভরটাকে তুমি যোগ দিয়ে দিবা। এই হচ্ছে পুরো সিস্টেমের ত্বরণ এ। এখন এফটা হচ্ছে আমাদের লব্ধি বল, এবং আমরা জানি যে সিস্টেমের উপরে যেহেতু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি, তাই এফটাকে হবে অবশ্যই অবশ্যই বাহ্যিক বল হতে হবে। কেন বাহ্যিক বল হতে হবে? কারণ ত্বরণ সৃষ্টিতে, এটা কার ত্বরণ? এই ত্বরণটা কিন্তু সিস্টেমের ত্বরণ। সিস্টেমের ত্বরণ সৃষ্টিতে অবশ্যই অবশ্যই বাহ্যিক বলেরই অবদান, অভ্যন্তরীণ বলের কোনো অবদান নেই। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়টা ফোর্স আছে। এখানে আছে একটা ফোর্স M1G এবং আছে আরেকটা ফোর্স M3G। সো সবগুলো ফোর্সকে আমি এখানে লিখব। সো এই হচ্ছে আমার M1G এবং এই হচ্ছে M3G। এখন আমরা দেখতে পাচ্ছি যে ত্বরণ নিচের দিকে, M1Gও নিচের দিকে। ত্বরণের ডিরেকশনে হলে আমরা বসাবো প্লাস, কিন্তু যদি ত্বরণ নিচের দিকে, ত্বরণ উপরের দিকে, এই বস্তুটার ক্ষেত্রে দেখো ত্বরণ হচ্ছে উপরের দিকে, ত্বরণ হচ্ছে উপরের দিকে, কিন্তু M3G হচ্ছে নিচের দিকে, অর্থাৎ M3G এবং ত্বরণ একে অপরের বিপরীত দিকে। এই জায়গাটাতে ত্বরণ আর M3G একে অপরের বিপরীত দিকে, তাই M3G এর আগে আমি বসাবো মাইনাস। অ্যান্ড দেখো আমি খুব সহজেই এখান থেকে ত্বরণের মানটা পেয়ে গেছি। সো এইভাবেই যদি এমসিকিউতে আসে, তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ এই ম্যাথগুলো করতে, সরি, এইভাবে ম্যাথটা করতে হবে। আর যদি সৃজনশীলে আসে, সেটা তো আমি গত ক্লাসে তোমাদেরকে দেখাইছি, তাই না? এটা রেকর্ডও করা আছে, তোমরা দেখে নিবা এটা। যদি কেউ না দেখে থাকো বা কোথাও কনফিউশন থাকে, ওটা দেখে নিতে পারবা। এটা স্টেপ বাই স্টেপ কীভাবে এই ম্যাথগুলো করতে হয় এটা আমি দেখাইছি, ইভেন আরও দেখাবো সামনে ইনশাল্লাহ, যদি সময় পাওয়া যায়। এখন এতক্ষণ আমি তোমাদেরকে ম্যাথমেটিক্যালি বুঝাইছি যে এখানে সামহাও অভ্যন্তরীণ ফোর্সগুলো কাটাকাটি চলে যাচ্ছিল, এই জন্য সিস্টেমের ত্বরণ সৃষ্টিতে অভ্যন্তরীণ বল আসে নাই। মানে এটা ম্যাথমেটিক্যালি যে ম্যাথ করতে গিয়ে দেখছি যে টি আর টি কাটা চলে গেছে। কিন্তু বেসিক্যালি আসলে ফিজিক্স দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে কি ঘটে, সো ফিজিক্স দিয়ে একটু আমি চিন্তা করি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, যে ধরো তোমার বাসায় যে গ্যাস সিলিন্ডারটা আছে, হ্যাঁ, এটার ভেতরে তো অনেক ফোর্স আছে, তাই না? ভেতরে দেখো এক এক একটা অণু পরমাণু কত মারামারি করতেছে, এ একে ধাক্কা দিচ্ছে, এ একে ধাক্কা দিচ্ছে, তারপর এ আবার একে ধাক্কা দিচ্ছে, এ আবার দেয়ালে ধাক্কা দিচ্ছে। কিন্তু এত ধাক্কাধাক্কির পরেও কি তোমার সিলিন্ডারটা, গ্যাস সিলিন্ডার, এটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে? উত্তর হচ্ছে না। এখন তোমরা বলবা যে ভাই ঘর্ষণ বেশি, না ঘর্ষণের জন্য না। তুমি যদি এটাকে মহাকাশেও নিয়ে যাও, মহাকাশে তো কোনো ঘর্ষণ নাই, তারপরেও দেখবা যে সিলিন্ডারটা একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, দেখো, ধরো এই অণুটা, ধরো আমি একটু জুম করি, হ্যাঁ, ধরো এই অণুটা দেয়ালের উপরে একটা ধাক্কা মারছে, ধরলাম এফ। তুমি দেখবা যে ঠিক একই সময়ে আরেকটা অণু এই বরাবর একটা ধাক্কা মারবে, সেটা হচ্ছে এফ। এই দুইটা ফোর্স একে অপরকে ক্যান্সেল করে ফেলবে, তাই সিলিন্ডারটা ডানেও যাবে না বামেও যাবে না। সিমিলারলি তুমি দেখবা যে এইখানে একটা অণু আছে যে নিচের দিকে একটা ধাক্কা দিচ্ছে এফ প্রাইম, এবং ঠিক একই সময় দেখবা উপরে কোনো একটা অণু আছে, গ্যাসের অণু, সে উপরের দিকে একটা ধাক্কা দিচ্ছে এফ প্রাইম। অ্যান্ড এই দুইটা ফোর্স একে অপরকে ক্যান্সেল করে ফেলবে, তাই এই জিনিসটা উপরেও যাবে না নিচেও যাবে না। সো খেয়াল করে দেখো তো, এই যে ভেতরে যে ফোর্সগুলো আছে, এই ফোর্সগুলো কি অ্যাকচুয়ালি অভ্যন্তরীণ ফোর্স না? এই ফোর্সগুলো হচ্ছে অভ্যন্তরীণ বল। অ্যান্ড দেখা যায় যে অভ্যন্তরীণ বল কি করে, এই যে এইভাবে একে অপরকে ক্যান্সেল করে ফেলে। তো যত অভ্যন্তরীণ বল আছে সবাই একে অপরকে এভাবে ক্যান্সেল করে ফেলে, অ্যান্ড এই জন্য অভ্যন্তরীণ বল কোনো ত্বরণ সৃষ্টি করতে পারে না। কারণ আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এই ফর্মুলা অনুসারে ফোর্স সৃষ্টি করে হচ্ছে ত্বরণ। ত্বরণ কেন সৃষ্টি হয়? ফোর্সের কারণে। কিন্তু ফোর্সগুলাই যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে কি ত্বরণ সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে না। এই জন্য অভ্যন্তরীণ বল কোনো ত্বরণ সৃষ্টি করতে পারে না। তাহলে ত্বরণ সৃষ্টি করা ওয়ে কি? বাইরে থেকে একটা ফোর্স প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স।
বা বাহ্যিক বল। তুমি যদি বাইরে থেকে ফোর্স প্রয়োগ করো তাহলেই এই অবজেক্টটা মুভ করবে। তার মানে অনলি অ্যান্ড অনলি এক্সটার্নাল ফোর্সই ত্বরণ সৃষ্টি করতে পারে বা বাহ্যিক বলই ত্বরণ সৃষ্টি করতে পারে। তো আসো আমরা এখন এই দড়ির উপরে কিভাবে এই জিনিসটা কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করি। সো যখন এই দড়িটা টান টান অবস্থায় থাকে তখন আসলে কি হয় একটু জুম করি আমি এখানে। দেখো এখানে অসংখ্য অণু আছে তাই না, এখানে একটা, এখানে একটা, এইখানে একটা। সো প্রথমে আমি দুইটা নিয়ে কথা বলি। এই কি হলো? সো প্রথমে আমি দুইটা নিয়ে কথা বলি। সো ধরে নাও এই দুইটা অণু পাশাপাশি আছে। সো একটা সুতার ভেতরে কি হয়, এই অণুটা এর উপরে একটা টান দেয় এবং এই অণুটা এর উপরে একটা টান দেয়। ধরে নাও এই অণুটা এর উপরে একটা বল প্রয়োগ করছে এইভাবে, আর এই অণুটা একটা বল প্রয়োগ করছে এইভাবে, মানে দুইজন একে অপরকে টানতেছে, বুঝতেছো? মানে মনে করো এও একে টানতেছে নিজের দিকে এবং এও একে টানতেছে নিজের দিকে। এখন খেয়াল করে দেখো তো পুরো সিস্টেমের ত্বরণ সৃষ্টিকালে এইটা, এই ফোর্স আর এই ফোর্স কি একে অপরের সমান এবং বিপরীত দিকে না? তো দেখা যায় এরা একে অপরকে ক্যান্সেল করে ফেলে। ঠিক একইভাবে এইখানেও ধরো দুইটা বিন্দু আছে, অ্যান্ড এরাও কি করতেছে একে অপরকে নিজের দিকে টানতেছে। তার মানে কি পুরো সিস্টেমের ত্বরণ সৃষ্টিতে এদের কিন্তু কোনো ভূমিকা অ্যাকচুয়ালি নেই। তাছাড়া দেখো এই বস্তুর উপরে, এই বিন্দুটার উপরে সুতার টান হচ্ছে এইটা, এবং এই বিন্দুর এবং এই যে এই বস্তুর উপরে সুতার টান হচ্ছে এইটা। অর্থাৎ সুতা কি করতেছে, একে বলতেছে ভাই তুই ডান দিকে আয়, এবং সুতা এই বস্তুটাকে বলতেছে ভাই তুই বাম দিকে আয়। তো পুরা সিস্টেমের দেখা যাচ্ছে যে পুরা সিস্টেমের ত্বরণ সৃষ্টিতে এই সুতার টানের কোনো ভূমিকা নেই, কারণ দুইজনের ইফেক্ট আসলে একে অপরের বিপরীত দিকে। সো ওভারঅল ইফেক্ট কিন্তু সিস্টেমের উপরে জিরো হয়ে যায়। কারণ দেখো এইটি বলতেছে তুই এইদিকে আয়, এইটি বলতেছে তুই এদিকে আয়, তাহলে ওভারঅল সিস্টেমের ইফেক্ট কত হবে? একে অপরকে ক্যান্সেল করে ফেলবে আর কি। এই জন্য অভ্যন্তরীণ বল আসলে ত্বরণ সৃষ্টি করে না। কার ত্বরণ সৃষ্টি করে না? সিস্টেমের ত্বরণ সৃষ্টি করে না।